টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এই দেশে নানানভাবে ব্যস্ত থাকি, বিভিন্ন জায়গায় আমাদেরকে জীবিকা নির্বাহের জন্য যেতে হয়, আসতে হয়, এবং এরকম অবস্থায় আমরা অনেক সময় দুর্ঘটনায় শিকার হই বা দুর্ঘটনায় পতিত হই। হতে পারে সেটা কনস্ট্রাকশন এরিয়াতে, হতে পারে সেটা স্লিপ অ্যান্ড ফল, অথবা হতে পারে গাড়ি অ্যাক্সিডেন্ট বা কার অ্যাক্সিডেন্ট। যেটাই হোক না কেন, এই ধরনের দুর্ঘটনায় যদি আমরা পতিত হই, কি আমাদের আইনি অধিকার আছে, অথবা আমরা আইনি অধিকার পালন করতে যে মামলাগুলো করে থাকি সেটা আমরা কিভাবে জয়লাভ করে আমাদের এই ক্ষতিপূরণ আদায় করতে পারি, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। সুপ্রিয় দর্শক, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাক্সিডেন্ট অ্যাটর্নি থানান রিজভী ESQ। অ্যাটর্নি থানান রিজভী, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ আমার টিভিএন ভিউয়ার্সরা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে আমি জানি অনেক ব্যস্ত থাকেন সারাদিন, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আজকে এমন একটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই যেটি আমরা কখনই চিন্তা করি না, কল্পনা করি না, এবং আমরা চাইও না যে এই ধরনের ঘটনা আমাদের কখনো ঘটুক। তারপরেও বাস্তবতা তো অস্বীকার করা যায় না, অনেক সময় ঘটে থাকে। আমরা রাস্তা দিয়ে চলছি, হয়তো এমন সময় দেখা যাচ্ছে পাশে যেখানে কাজ হচ্ছিল, কনস্ট্রাকশন চলছিল, সেই কনস্ট্রাকশন এরিয়াতে অনেক সময় আমরা দুর্ঘটনার শিকার হই। আবার অনেক সময় বরফ হোক, বৃষ্টি হোক, যে কোনো কারণে হোক, স্লিপ অ্যান্ড ফল, এর আমরা পড়ে যেয়ে অনেক সময় আমাদের হাত পা ব্যথা পাই বা কষ্ট পাই, অথবা ভেঙে যায়। নানানভাবে আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আবার কার অ্যাক্সিডেন্ট বা গাড়ি দুর্ঘটনা তো হর হামেশা হচ্ছেই। তো এই সমস্ত বিষয়গুলো আমরা কথা বলবো, ক্রোনোলজিক্যালি আলাপ করব। প্রথমে আমরা কনস্ট্রাকশন দিয়ে শুরু করতে চাই, যে এই যে কনস্ট্রাকশন এরিয়া বা নির্মাণ স্থলে দুর্ঘটনা বলতে আইনগতভাবে কি বোঝায়, এবং কোন ধরনের দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে থাকে, এবং একজন কনস্ট্রাকশন যিনি এরিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে এমন ব্যক্তির ক্ষেত্রে বা আহত ব্যক্তি কি কি আইনি অধিকার পেতে পারেন, একজন অ্যাক্সিডেন্ট অ্যাটর্নি হিসেবে আপনার কাছে বিষয়টি জানতে চাই। অ্যাটর্নি থানান রিজভী। আমাদের কনস্ট্রাকশন কেসেসগুলো গভর্ন করা হচ্ছে লেবার ল। আমাদের লেবার ল যেটা হচ্ছে সেকশন 240, সেকশন 241, 6 and section 200, and also negligence. আমরা তো নেগলিজেন্স তো সবসময় থাকবে, কারণ আমরা হচ্ছে পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি, তো আমাদের নেগলিজেন্সের উপরে আমাদের মেইনলি কেসেসগুলো হয়। কিন্তু আরো 3টা সেকশনস আছে, যে 3টা সেকশনসের আন্ডারে আমরা একটা কনস্ট্রাকশনে যদি আপনারা যদি পড়ে গিয়ে ব্যথা পান, বা আপনারা যদি রুফ থেকে পড়ে যান, বা আপনাদের যদি উপর থেকে কিছু একটা আপনার উপরে পড়ে, আমি সব ধরনের মানে কনস্ট্রাকশন আপনারা যারা কাজ করেন, আমি স্পেসিফিকলি আমাদের বাঙালি ভাইয়ারা যারা হচ্ছে কনস্ট্রাকশনে কাজ করেন, তাদের বেসিস আমি বলতেছি যে আপনাদের সবচেয়ে হাই ভ্যালু কেসেস হচ্ছে আপনাদের কনস্ট্রাকশন কেসেসগুলো। এখানে একটা রিজনস আছে। এখানে রিজনটা হচ্ছে যে আপনারা যে ব্যথাগুলো পান একটা কনস্ট্রাকশনে কাজ করতে গিয়ে, বা কারো বাসায় যদি আপনারা কাজ করতে গিয়ে, কারো কোনো একটা কোম্পানিতে গিয়ে কাজ করতে গিয়ে, বা মানে যেটা আমরা মানে ওয়ার্ক রিলেটেড লেবার ল বলি কাজের ক্ষেত্রে, কিন্তু এটা কিন্তু ওয়ার্কার্স কম্পের সাথে আমরা এটা কনফিউজ হব না। ওয়ার্কার্স কম্প ইজ ডিফারেন্ট, একটু ডিফারেন্ট, ভিন্ন রকমের। আর হচ্ছে লেবার ল সেটা হচ্ছে ভিন্ন রকমের। ওয়ার্কার্স কম্প তো হচ্ছে যেখানে আপনি কাজে করতে গিয়ে যে কোনো রকমের ব্যথা পেতে পারেন, সেটাই ওয়ার্কার্স কম্প হয়ে যায়। আর কনস্ট্রাকশন অ্যাক্সিডেন্ট যেগুলো আমরা কনস্ট্রাকশন কেসেস আমরা যেগুলো বলি, যেগুলো যে ইউনিয়ন, বেসিক্যালি ধরেন আমাদের বাফলোতে একটা ইউনিয়ন আছে, সেই ইউনিয়নকে আমরা আমাদের ফার্ম রিপ্রেজেন্ট করি। কিভাবে রিপ্রেজেন্ট করি, কেন রিপ্রেজেন্ট করি? এই ইউনিয়নগুলো রিপ্রেজেন্ট করার কারণ হচ্ছে যে আমাদের এখানে যখনই ধরেন আমাদের আমাদের যে স্টেডিয়াম বানাচ্ছে বাফলোতে এখন, সেখানে আপনারা ধরেন কেউ একজন কাজ করতে গিয়ে ব্যথা পেল, সো এটা কি গভর্ন করবে? এটা কি ওয়ার্কার্স কম্প হবে নাকি না লেবার ল হবে? অফকোর্স। সো
ওয়ার্কার্স কম অ্যান্ড লেবার ল কিন্তু দুইটাই একসাথে কেস করা যায়। আপনার ওয়ার্কার্স কম কেস হলে যে আপনার লেবার ল কোনো কেস থাকবে না সেটা ভুল, আবার লেবার ল হলে যে আপনার ওয়ার্কার্স কম কেস থাকবে না সেটা ভুল। ওয়ার্কার্স কম আমরা ক্লেমটা ফাইল করি হচ্ছে আপনাদের এমপ্লয়ারের ইন্স্যুরেন্স ক্যারিয়ার এগেন্সে, যেন ওরা আপনার মেডিকেল বিলস আর হচ্ছে আপনার ওয়েজ লস পে করে। আর লেবার ল হচ্ছে আমরা জেনারেল কন্ট্রাক্টর এগেন্স্ট, যদি আপনার কোনো কন্ট্রাক্টর এগেন্স্ট আপনার সাথে যদি আপনার কাজ করেন বা যেখানে আপনি পড়ে গেছেন সেই প্রেমিসিস যে বাসাটা ধরেন সেই বাসার এগেন্স্টে যদি আমরা কেস করি, বা যদি একটা কোম্পানি যদি আপনারা যদি কাজ করছেন বড় একটা কনস্ট্রাকশন জায়গায় সেখানে যদি বাধা পান, তাহলে ওই কোম্পানির এগেন্স্টে আমরা কেস করি, নট নেসেসারি আপনার এমপ্লয়ারকে কিন্তু না। কারণ আমরা জানি ইন নিউ ইয়র্ক স্টেট আপনার এমপ্লয়ারকে আপনারা সু করতে পারবেন না, কিন্তু আপনার একটা ওয়ার্কার্স কম ক্লেম আপনারা অবশ্যই আনতে পারবেন। আমরা একটু সেকশনগুলো আমরা একটু বলি যে কি কোন কোন সেকশনগুলো কি বলে। হ্যাঁ, যে ক্ষেত্রে আপনি বললেন যে নিউ ইয়র্কের লেবার লর আন্ডার 240 এবং 241/6 এগুলো আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ? এখানে একটা রিজন আছে। হ্যাঁ। যখন আমরা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু আমাদের যে যখন আমরা সু করি তখন কিন্তু খুব বেসিক একটা ইনফরমেশন দিয়ে যায় যে আমার ক্লায়েন্ট, তোমার ক্লায়েন্ট দোষী, তোমার ক্লায়েন্ট এখন আমাদেরকে পে করবে, তোমার তোমাদের তুমি যেহেতু আমাকে ক্লায়েন্টকে মারছো গাড়ি দিয়ে, তো তোমরা আমার ক্লায়েন্টকে এখন পে করো। কিন্তু যখন আমাদের এই যে কনস্ট্রাকশন কেসেস গুলো হয় তখন আমাদের যে লেবার লর যে সেকশনস গুলো আছে এগুলো আমাদের সামান্স এন্ড কমপ্লেইনে, যেটা আমরা বলি যে কোর্টে যে আমরা কাগজটা আমরা ফাইল করি কেসটা করার জন্য, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সেকশনগুলো যদি আমরা মেনশন না করি, তার মানে কি করলাম, আমি এই সেকশনগুলো ওয়েভ করে ফেললাম, তখন আমি ফিউচার আমি আর এই সেকশনগুলো আর্গুমেন্ট করতে পারবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় ডিফারেন্স, যেটা হচ্ছে যদি একটা স্লিপ এন্ড ফল কেস হয় বা গাড়ি অ্যাক্সিডেন্টের কেস হয়, ওগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা যে আমাদের সেকশনগুলো আমাদের বলতে হয় যে কি সেকশনগুলো হয়েছে, কি সেকশনগুলো ভায়োলেট করছে। সো আমরা একটু বলি যে 241 কি, লেবার ল 241 কি বলে, সেটা হচ্ছে যে আমরা যে আগে একবার আমরা একটা ভিডিও করছিলাম যে স্ক্যাফল ল, যে গ্র্যাভিটি রিলেটেড, যেটা আপনার যদি পড়ে গেলেন উপর থেকে বা উপর থেকে আপনার উপরে কিছু পড়লো, এগুলাকে বলি হচ্ছে আমরা যে এগুলাকে আমাদের গভর্ন করা হচ্ছে সেকশন 241। এগুলোর মধ্যে কি হতে পারে? এগুলোর মধ্যে হতে পারে আপনার হচ্ছে ডেমোলিশন, রিপেয়ারিং, পেইন্টিং, ক্লিনিং, রিকনস্ট্রাকশন, ডেমোলিশন, সবগুলোই এটার আন্ডারে কিন্তু পড়ে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আছে সেটাকে বলা হচ্ছে প্রোটেক্টেড ওয়ার্ক। এই প্রোটেক্টেড ওয়ার্কটা কি? এই প্রোটেক্টেড ওয়ার্কটা হচ্ছে আপনার ল্যাডার থেকে পড়ে যাওয়া, আপনার যদি স্টেয়ারওয়েল থেকে পড়ে যাওয়া, এলিভেটর থেকে আপনার পড়ে যাওয়া, কিছু একটা আপনাদের উপরে পড়লো। হ্যাঁ, এই প্রোটেক্টেড ওয়ার্কগুলোর মধ্যেই হচ্ছে আপনার যে কনস্ট্রাকশন, ডেমোলিশন, তারপর অল্টারকেশন, রিপেয়ার, এগুলো আন্ডারে পড়ে। আমাদের ডিফেন্ডেন্ট গুলো এখানে কে হতে পারে? একটা স্ট্যাচুটারি এজেন্ট হতে পারে। একটা স্ট্যাচুটারি এজেন্টটা কে? প্রবলি একটা মিউনিসিপ্যালিটি কাউকে একজনকে দিছে, একটা দায়িত্ব দিছে যে তোমরা এই ডেমোলিশনটা করো, ওখানে আপনার পড়ে গিয়ে ব্যথা পেলেন, তাহলে কি হলো, আমার কেসটা কিন্তু খালি হচ্ছে যেখানে আপনি ব্যথা পেলেন সেখানে না, আমার কিন্তু মিউনিসিপ্যালিটির এগেইনস্টে একটা কেস আছে। তখন মিউনিসিপ্যালিটির এগেইনস্টে কেস হলে কি হয়, তখন কিন্তু আমাদের আগে অনেকগুলো স্টেপস নিতে হয়, যেটা প্রথম 90 ডেজে ক্লেম, নোটিস অফ ক্লেম পাঠানো। তারপর আমরা জানি যে আগে আমরা কথা বলছি যে 3 বছর থাকে আমাদের একটা পার্সোনাল ইনজুরি কেস সু করার জন্য, ওইটা প্রেমিসিস কেস হোক, গাড়ি অ্যাক্সিডেন্ট কেস হোক, বা কনস্ট্রাকশনের যে ব্যথা পড়ে যদি আপনার ব্যথা পান সেটা কেস হোক, আমাদের 3 বছর থাকে। কিন্তু যখন একটা মিউনিসিপ্যালিটি ইনভলভ থাকে তখন কিন্তু আমাদের এটা হয়ে যায় 1 year 90 days। সো এই ক্ষেত্রে আমাদের একটু খেয়াল রাখতে হবে। আরেকটা হচ্ছে সেকশন হচ্ছে আপনার সেকশন 241(6), সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমার ক্ষেত্রে, আমার কাছে মনে হয় সেটা হচ্ছে সেকশন 241(6). এখানে আমাদের স্পেসিফিক্যালি বলতে হয় যে নিউ ইয়র্ক ইন্ডাস্ট্রিয়াল কোডের কোন সেকশনটা, কোন কোডটা ভায়োলেট করছে, ওই ক্ষেত্রে আমার ক্লায়েন্টটা ইনজুর্ড হয়েছে। তাহলে কি হলো, এখন যদি আমাদের যদি একটা ল্যাডারের কেস হয়, হ্যাঁ, যদি ল্যাডার থেকে পড়ে গেল, তো আমাদের সেকশন 241 সাবসেকশন C6 এ আমাদের স্পেসিফিক্যালি প্লিড করতে হবে ইন আওয়ার সামান্স এন্ড কমপ্লেইন যে তোমাদের এই সেকশনগুলো তোমরা ভায়োলেট করছো। এখন যদি আমরা এই সেকশনগুলো যদি আমরা সামান্স এন্ড কমপ্লেইনে প্লিড না করি, তাহলে কিন্তু আমার কেসটা ডিসমিস হয়ে যেতে পারে এই সেকশনের আন্ডারে। সো কনস্ট্রাকশন কেসেস আর ভেরি ইম্পর্টেন্ট। যদি আমাদের
যাতে আমাদের সামাজিক কমপ্লেন যখন আমাদের লিটিগেশনে চলে যায়, হ্যাঁ নেগোশিয়েট করলে কেস সেটেল হয়ে গেলে তো এখানে আমাদের আর কোনো কিছু করার নেই। কিন্তু যদি এটা কোর্টের কাছে যায় তখন আমাদের এই সেকশনগুলো আমাদের বলতে হয় যে এই সেকশনগুলো ওরা ভায়োলেট করছে। কমন এই যে কমন ইন্ডাস্ট্রিয়াল কোড যেগুলো সবসময় ভায়োলেটেড হয়ে থাকে সেটা হচ্ছে আপনার ট্রিপিং হ্যাজার্ড, যেটা আপনার কিছু একটা পড়েছিল ওখানে ওরা ট্রিপ করে পড়ে গেছে, কিছু একটা পড়লো আপনার উপরে, বা আপনার কিছু একটা ইকুইপমেন্ট আপনার কাজ করতেছিলেন, ওই কাজ করতে গিয়ে আপনার ইকুইপমেন্ট দিয়ে আপনার একটা ব্যথা পেলেন বড়। এই যে কোডগুলো আমাদের স্পেসিফিক্যালি প্লিড করতে হয়। সেকশন 200 কি বলে সেটা হচ্ছে সবচেয়ে জেনারিক, যে আমরা ইদার ওয়ে আমরা 241(6) যদি আমরা নাও প্লিড করতে পারি, আমরা যদি সেকশন যদি এটা স্ক্যাফল ল না হয়, যদি উপর থেকে যদি পোর্টারে না যায় বা কিছু যদি উপর থেকে না পড়ে, সেকশন 241 আমরা যদি প্লিড না করতে পারি, আমাদের একটা কমন গ্রাউন্ড আছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের সেকশন 200। সেকশন 200 এটা একটু ব্রড। সেকশন 200 এর আন্ডারে আমরা খালি আমাদের প্রুফ করতে হয় যে একটা ডেঞ্জারাস কন্ডিশন ছিল, একটা ডেঞ্জারাস কন্ডিশনটার আপনাদের হচ্ছে ওরা ক্রিয়েট করছে যার জন্য আপনারা কাজ করতেছিলেন, এবং ওই কন্ডিশনটাই আপনার ইনজুরির কারণটা। এই হচ্ছে আমাদের সেকশন 200। আর যেটা আমাদের যে কন্ট্রাক্টর যেটা হচ্ছে কন্ট্রাক্টর ক্রিয়েট করছে নাকি, বা বাসার মালিকটা কি ওই ডিফেক্টটা কি ক্রিয়েট করছে নাকি, এটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট এই সেকশন 200 এর আন্ডারে। যদি ওটা আপনাদের যদি আপনি যদি আপনার জেনারেল কন্ট্রাক্টরকে, ফর এক্সাম্পল আপনি জেনারেল কন্ট্রাক্টরের জন্য কাজ করতেছেন, ওকে আপনি সু করতে চান, তখন কিন্তু আমার সেকশন 241(6) ভেরি ইম্পর্টেন্ট, 240 ইম্পর্টেন্ট। কিন্তু 200 হচ্ছে বেসিক্যালি আপনার যেটা হচ্ছে আমাদের কারো বাসা আপনি কাজ করতে গেছেন, ওই ক্ষেত্রে আপনি গিয়ে পড়ে গিয়ে ব্যথা পেলেন, বা ওইখানে কোনো একটা ইকুইপমেন্ট দিয়ে আপনি ব্যথা পেলেন, তখন আমরা সেকশন 200টা আমরা ইউটিলাইজ করি। কিন্তু এখানে একটা জিনিস আছে কিন্তু, সেটা হচ্ছে যে আমাদের সেকশন 200-এ আমাদের প্রুফ করতে হয় যে ল্যান্ডলর্ড আপনাকে সুপারভাইজ করতেছিল, বা ল্যান্ডলর্ডের এনাফ কন্ট্রোল ছিল, বা ল্যান্ডলর্ডটা যে বাসা আপনি কাজ করতেছিলেন তারা আপনাকে ইকুইপমেন্ট দিছে কাজ করার জন্য। বেসিক্যালি আপনাদের একটা সুপারভিশন লাগে বা কোনো রকম একটা কন্ট্রোল লাগে আমাদের ক্লায়েন্টের উপরে টু প্লিড সেকশন 200। along with section 200 আমাদের কিন্তু অফকোর্স সবসময় নেগলিজেন্স প্রুফ করতে হয়। সো নেগলিজেন্স সবসময় আছে। সো নেগলিজেন্স ছাড়া আপনার প্রুফের কথা বললেন, আপনি যে প্রুফের কথা বলছেন, তো একজন এই নির্মাণ শ্রমিক বা লেবার অথবা কর্মচারী কিভাবে প্রমাণ করবেন যে তিনি দুর্ঘটনার জন্যে অন্য পক্ষ বা মালিক পক্ষ, তাই এটা প্রমাণ করবেন কি করে? এক্সেলেন্ট কোয়েশ্চেন। আমাদের এভিডেন্স গুলো কি এই কনস্ট্রাকশন কেসেসে? হ্যাঁ, কনস্ট্রাকশন কন্ট্রাক্ট, তো আপনার সাথে যদি আরেকজনের একটা কন্ট্রাক্ট এগ্রিমেন্ট থাকে, এটা হচ্ছে নাম্বার 1। সাব কন্ট্রাক্ট থাকে, যদি আপনার একটা কন্ট্রাক্টর আরেকটা কন্ট্রাক্টরকে ইনভলভ করছে, সেই কন্ট্রাক্টরের জন্য আপনি কাজ করতেছেন, ওই সাব কন্ট্রাক্টটা। তারপর ডেইলি লগিং, ডেইলি লগ যেগুলো হচ্ছে আপনি যখন ক্লক ইন করলেন, আপনি কখন ক্লক আউট করলেন, কখন আপনি কাজে গেলেন, কখন কাজ থেকে বের হয়ে গেলেন, ডেইলি লগস গুলো। তারপর আপনাদের যে মিটিং রেকর্ড গুলো থাকে, যে সেফটি মিটিং রেকর্ডস, যে আপনাদের যে ধরেন মিটিং যেগুলো হয়, যে আপনার কিভাবে ওরা আপনারা সেফটি যেন আপনাদের থাকে, যেন আপনি সেফলি যেন কাজটা শেষ করতে পারেন, সেই যে মিটিং এর যে ডকুমেন্টস গুলা, সেগুলো ইম্পর্টেন্ট। ইনসিডেন্ট রিপোর্ট, অফকোর্স এখন তো আপনি কনস্ট্রাকশনে ব্যথা পেলে তো আপনি এখন পুলিশকে ডাকতে পারবেন না, যে আমি পড়ে গিয়ে ব্যথা পাইছি কনস্ট্রাকশন করতে গিয়ে, আমি তো এখন পুলিশ রিপোর্ট ফাইল করতে চাই, তো পুলিশ আপনার এই রিপোর্টটা নিবে না। তো ওই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? একটা ইনসিডেন্ট রিপোর্ট। ইনসিডেন্ট রিপোর্ট আপনি কার কাছে করতে পারেন? আপনার সুপারভাইজারকে। আপনার সুপারভাইজারকে যে আপনার রিপোর্টটা করছেন, যে আমি এই যে ব্যথা পাইলাম আমি কনস্ট্রাকশন কাজটা করতে গিয়ে, এই যে রিপোর্টটা আছে, এটা একটা টেক্সট মেসেজও হতে পারে, কিন্তু এটা একটা ইমেল হতে পারে, এটা একটা ফোন কল হতে পারে, একটা ফোন কলের যদি রেকর্ডিং থাকে সেটা হতে পারে। অফকোর্স ফটোগ্রাফস, ছবি তো সবসময় হচ্ছে ইম্পর্টেন্ট, ছবি হলে তো আমাদের জন্য সবচেয়ে বেস্ট। উইটনেস টেস্টিমনি, উইটনেস টেস্টিমনি কার উইটনেস টেস্টিমনি আমি নিব? তার কলিগের, আমার ক্লায়েন্টের কলিগের, যে মানুষটা আমার ক্লায়েন্টের সাথে সেদিন কাজ করতেছিল, সেই মানুষের আমি ডেপোজিশন ট্রান্সক্রিপ্ট নিব। ডেপোজিশনটা কি? যখন আমি একটা কেস কোর্টের সাথে ফাইল করে দেই, তখন আমরা ওই পক্ষ, ওই বাদী আমাদের ক্লায়েন্টকে অনেকগুলো কোয়েশ্চেন্স করে, প্রায় 2-3 ঘন্টা এরকম। আমি তখন কোয়েশ্চেন্স করি হচ্ছে যে ধরেন ওদের একটা যে কোম্পানি আছে বা ল্যান্ডলর্ড আছে, কোম্পানির রিপ্রেজেন্টেটিভকে বা ম্যানেজারকে, সুপারভাইজারকে অর ল্যান্ডলর্ডকে। এই টেস্টিমনিগুলো কনস্ট্রাকশন কেসে খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, আমি কিন্তু এই টেস্টিমনিগুলি দিয়েই
এই জবাববন্দিগুলো দিয়ে কিন্তু আমি তাদের মুখ থেকে বের করব, যদি এটা সেকশন 200 কেস হয়, যে তুমি কিন্তু আমার ক্লায়েন্টকে সুপারভাইজ করতেছিল, তুমি কিন্তু আমার ক্লায়েন্টকে, তোমার এনাফ কন্ট্রোল ছিল আমার ক্লায়েন্টের উপরে, কাজটার উপরে, তুমি আমার ক্লায়েন্টকে ল্যাডারটা দিছো যে ল্যাডার দিয়ে পড়ে গেছে, তুমি আমার ক্লায়েন্টকে কন্ট্যাক্ট করতে ডাকছো, তুমি নিজে ডাকছো হচ্ছে আমার ক্লায়েন্টকে এখানে কাজ করার জন্য। সো এইসব ক্ষেত্রে আপনাদের ডেপোজিশন হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ তার মুখ থেকে যা যা জিনিসগুলো বের হবে সেইগুলো দিয়ে আপনি কেসটা কিন্তু জিততে পারবেন। আচ্ছা, ইন্সপেকশন রেকর্ডস, ডেপোজিশন টেস্টিমনি, আর হচ্ছে আমাদের অফকোর্স আমাদের যেসব কেসে আমাদের দেখি আমাদের কেসের ভ্যালু অনেক বেশি একটা কেসে, আমরা তখন এক্সপার্ট হায়ার করি, এক্সপার্ট যখন সেফটি অপিনিয়ন গুলো যখন দিবে, সেটা আমরা অ্যাফিডেভিট হিসাবে আমরা কোর্টে দাখিল করি। তখন আমরা বলি যে আমি কিন্তু যখন এটা জুরির সামনে যাবে, যে আপনার যে 12 জন জুরি যে বসে থাকে, তার সামনে কিন্তু আমি এই এক্সপার্টটাকে ডাকবো তার টেস্টিমনি দেওয়ার জন্য। এগুলো তো গেল হচ্ছে আমাদের এভিডেন্স, এটা গেল হচ্ছে আমাদের সেকশনস, রাইট? এখন আমাদের ড্যামেজেস গুলো কি, যে আমাদের আচ্ছা, আমি আপনার এই ড্যামারেজ গুলো আমরা একটু শুনবো, আমরা একটু বিরতি নিতে চাই, বিরতির পর এসে আপনার এই প্রশ্নের ড্যামারেজ গুলো কি কি আছে সেগুলো একটু আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলছি, অ্যাক্সিডেন্ট কেসের যে আমরা কি ধরনের আইনি সহায়তা পেতে পারি সেই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত কথা বলবো, তবে একটি বিরতি নিতে চাই, বিরতির পরে এসে বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা করতে চাই। সুপ্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান থ্রিভিএন অ্যানালিসিসে। আজকের অতিথি অ্যাটর্নি থানন রিজভী, ইএসকিউ, এবং আপনাদের সাথে রয়েছে আমি রানা আহমেদ। অ্যাটর্নি থানন রিজভী, আমরা বিরতির আগে আপনাকে প্রমাণগুলোর কথা বলছিলেন, এবার ড্যামারেজের কথা বলার কথা, সেটা যদি একটু ব্যাখ্যা করেন। ফর পার্সোনাল ইনজুরি কেস আমাদের তো মেডিকেল রেকর্ডস সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। মেডিকেল রেকর্ডের উপরে আর কিছুই নাই যে এর থেকে বেশি ইম্পর্টেন্ট হতে পারে। ডায়াগনস্টিক ইমেজিং, যে আমরা এমআরআই যদি করি, আমরা যদি এক্স-রেস করি, আমরা যদি ইএমজি টেস্ট করি, এইসব টেস্টগুলোর যে রেকর্ডগুলো ইম্পর্টেন্ট। সার্জিক্যাল রেকর্ডস তো আমি বলবো যে মেডিকেল রেকর্ডস এর মধ্যেই পড়ে। ওয়েজ লস ডকুমেন্টেশন, কারণ কি আপনাদের হচ্ছে একটা তো হচ্ছে যে compensable damages, একটা হচ্ছে নন কম্পেন্সেবল ড্যামেজেস, একটা হচ্ছে ইকোনমিক ড্যামেজেস, একটা হচ্ছে নন ইকোনমিক ড্যামেজেস। আপনি ইকোনমিক ড্যামেজেসটা হচ্ছে আপনাদের ওয়েজ লস, যে আপনারা যে কাজ করতে পারলেন না, কতদিন কাজ করতে পারলেন না, কত টাকা হারালেন, আপনার কি কাউকে হায়ার করতে হলো নাকি আপনার যে কাজগুলো আপনি করতেন, বা আপনার কি এখন একটা কেয়ারটেকার লাগে নাকি, যেটা আপনার আগে আপনার পকেট থেকে পে করতে হচ্ছে। এখন আপনার জন্য যদি আপনার ওয়াইফ কাজ না করতে পারে, ওইটা একটা ইকোনমিক লস হতে পারে, কিন্তু এটাকে বলি আমরা কম্প্যানিয়ন কেস, কম্প্যানিয়নশিপ, লস অফ কম্প্যানিয়নশিপ বলে আমরা এটাকে। আর হচ্ছে এক্সপার্ট, ইকোনমিক এক্সপার্টস গুলো হচ্ছে কাজ করে আপনাদের, আমাদের যদি একটা বড় একটা ক্যাটাস্ট্রফিক কেস হয়, ওই ক্ষেত্রে একটা এক্সপার্ট আমাদেরকে বলবে যে এই ক্লায়েন্টের ফিউচারে এত এত টাকা তার মেডিকেল ট্রিটমেন্ট লাগবে, তার এই এত এত টাকা তার ওয়েজ লস সে হারাবে, এই টাকাটার জন্য, এই টাকাটা পেলে সে কাজ যে করতে পারতেছে না কয়েক বছর বা 1 বছর 2 বছর বা সারা জীবনে যদি হোক, ওই ক্ষেত্রে আমাদের এই এক্সপার্ট গুলো যখন আমাদেরকে বলবে, ইকোনমিক এক্সপার্ট গুলা, এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আর যদি এটা আপনার ধরেন আল্লাহ মাফ করুক, যে আপনার যদি পা একটা হারায় ফেলেন বা একটা হাত হারায় ফেলেন, যদি এরকম টাইপের যদি বড় কিছু ক্যাটাস্ট্রফিক ইনজুরি হয়, ওই ক্ষেত্রে আমাকে বলি হচ্ছে একটা লাইফ কেয়ার প্ল্যান, একটা এক্সপার্ট আছে যারা আমাদের ফিউচার আপনার লাইফ কেয়ার প্ল্যানের ব্যাপারে আপনাদেরকে একটা এক্সপার্ট রিপোর্ট দেয়। এগুলো তো বললাম হচ্ছে আমরা কি আর্গুমেন্ট করতে পারি, আমরা কিভাবে জিতবো। এখন ওই পক্ষ কি বলবে, যে ওই পক্ষের অ্যাটর্নি ওরা কি বলবে, ওরা বলবে হচ্ছে যে কাজ যেটা করতেছিল সেটা লেবার ল আন্ডার পড়ে না। আমার যে ক্লায়েন্ট আছে সে একটা লেবার ল ক্লায়েন্টের ডিফেন্ডেন্ট না। আমরা জানি যে 1-2 ফ্যামিলি হাউস যদি ওনার অকুপাইড হয়, হ্যাঁ, যদি ওই ক্ষেত্রে যদি ওনার যদি কোনো সুপারভাইজার না করে, কন্ট্রোলও যদি না করে আপনার কাজ, তাহলে কিন্তু আমাদের কোনো কেস নাই, আনলেস আমি একটা প্রুফ করতে পারি যে ওরা 241(6) এর মধ্যে কোনো একটা কোড ভায়োলেশন করছে, বা সেকশন 240 তে যেটা আপনার যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। এইসব ক্ষেত্রে যদি এরকম যদি ব্যথা না হয়, অন্য রকমের যদি ব্যথা পান আপনারা, ধরেন একটা ইকুইপমেন্ট দিয়ে ফর এক্সাম্পল, ওই ক্ষেত্রে কিন্তু 1-2 ফ্যামিলি হাউস যদি ওনার অকুপাইড হয়, তো আর হচ্ছে ওরা যদি কোনো ওয়েতে সুপারভাইজ না করে, তাহলে কিন্তু এই কেসটা জিতা খুবই ডিফিকাল্ট।
ওরা তারপর বলবে যে কোনো যে সেকশন 241(6) যেগুলো আমরা ইউনিয়নকে যখন আমরা রিপ্রেজেন্ট করি তখন আমাদের 241(6) আমাদের স্পেসিফিক্যালি প্লিড করতে হয়। ওরা বলবে যে কোনো কোড ভায়োলেশন ছিল না, ওরা কোড আপ টু ডেট ছিল। ওরা বলবে যে প্লেন্টিফ আমার ক্লায়েন্ট যে পড়ে গেছে ওর নিজের নেগলিজেন্সের জন্য পড়ছে। কিন্তু আমরা একটা জিনিস জানি যে সেকশন 240 যেটা আমাদের স্ক্যাফল ল, যেটা আপনি পড়ে গিয়ে যদি ব্যথা পান, ওইখানে কিন্তু আপনার কোনো নেগলিজেন্স থাকলে আপনার কেসে কোনো সমস্যা নেই, কারণ তারা স্ট্রিক্টলি লায়াবল। কিন্তু অন্য যে সেকশনগুলো আছে 241, সেকশন 200, ইভেন নেগলিজেন্স, সবগুলোতে কিন্তু ওরা আর্গুমেন্ট করবে যে আমার ক্লায়েন্ট কিছুটা হলেও কিছুটা পার্সেন্টেজ হলেও ওরা নেগলিজেন্ট ছিল। তো এইগুলো আমাদের মাথায় রাখতে হবে। আর মানে জেতার আমার ক্ষেত্রে মতে হ্যাঁ, তো এক্ষেত্রে আপনি ইকোনমিক্যাল নন ইকোনমিক্যাল কম্পেনসেশনের কথা বলেছেন। তো এক্ষেত্রে আপনাকে একটি প্রশ্ন করতে চাই যে ওয়ার্কার্স যে কম্পেনসেশন এবং পার্সোনাল ইনজুরি ক্লেম, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? আচ্ছা, ওয়ার্কার্স কম্পেনসেশন হচ্ছে যে আপনার আমি ম্যাকডোনাল্ডসে কাজ করি। ম্যাকডোনাল্ডসে কাজ করতে গিয়ে আমি কাজ করার সামনে যে জায়গাটা আছে ফুটপাথ, সেটা ম্যাকডোনাল্ডস হায়ার করে একটা থার্ড পার্টিকে ওইটা স্নোটা ক্লিন করার জন্য। আমি কাজ করে আমি কাজের সময় বাইরে গেলাম, আমি ওখানে স্লিপ করে পড়ে গেলাম। এখন আমার ওয়ার্কার্স কম ক্লেমটা, ওয়ার্কার্স কম কেসটা হচ্ছে ম্যাকডোনাল্ডসের এগেনস্টে, আর আমার পার্সোনাল ইনজুরি কেসটা হচ্ছে যে কন্ট্রাক্টরকে ম্যাকডোনাল্ডস হায়ার করছে স্নো অ্যান্ড আইসটা ক্লিন করার জন্য। দুইটা কিন্তু দুই জিনিস হলো, একটা হচ্ছে ওয়ার্কার্স কম, একটা হচ্ছে পার্সোনাল ইনজুরি। পার্সোনাল ইনজুরি হচ্ছে আমি থার্ড পার্টি কন্ট্রাক্টরকে সু করলাম, আর ওয়ার্কার্স কম আমি ক্লেম ফাইল করলাম হচ্ছে আমার এমপ্লয়ারের এগেনস্টে। আর ওয়ার্কার্স কম কিন্তু আমাকে কোনো সেটেলমেন্ট অ্যামাউন্ট দিবে না। হ্যাঁ দিবে, কিন্তু এটা হচ্ছে সেকশন 32 সেটেলমেন্ট অ্যান্ড SLU স্কেজুল লস অফ ইউজ। কিন্তু এই সেটেলমেন্টগুলো হচ্ছে ভেরি স্পেসিফিক। আজকে আমি একটা কেসের উপরে কাজ করতেছিলাম, সেই কেসটাতে কি হয়েছে, সেম কাহিনী যে ওরা একটা ইউনিভার্সিটিতে আমার ক্লায়েন্ট গেছে, তার এমপ্লয়ার বলছে যে তুমি স্নো অ্যান্ড আইসটা ওখানে পরিষ্কার করো, ওইখানে গিয়ে সে পড়ে গিয়ে ব্যথা পাইলো। এখন আমার কেসটা হচ্ছে ইউনিভার্সিটির এগেনস্টে, আর ও অলরেডি একটা ওয়ার্কার্স কম কেস ফাইল করছে যেটা হচ্ছে ওর এমপ্লয়ারের এগেনস্টে। এখানে একটা আমি আমার বাঙালি ভাইদেরকে একটা জিনিস আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আপনাদের যদি ওয়ার্কার্স কম অ্যাটর্নি একজন থাকে আর পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি যদি আরেকজন থাকে, আপনারা আপনাদের ওয়ার্কার্স কম অ্যাটর্নিকে বলবেন যে তোমরা আমার সেটেলমেন্ট করবা না আনলেস আমি আমার পার্সোনাল ইনজুরিকে সেটেল করি। এখানে একটা রিজন আছে, রিজনটা হচ্ছে সেকশন 32 স্কেজুল লস অফ ইউজ ওরা পে করেছে উইক বেসিসে। সো ফর এক্সাম্পল আপনি যদি ম্যাক্সিমাম ওরা পে করেছে $650 ফর এক্সাম্পল ওয়ার্কার্স কম, আপনার ডক্টর বলছে যে আপনার 52% নষ্ট হয়ে গেছে আর 48% আপনি ঠিক আছেন, আপনার শোল্ডার ফর এক্সাম্পল। এই 52% এর উপরে ওয়ার্কার্স কম বোর্ড আপনাকে একটা সেটেলমেন্ট অ্যাওয়ার্ড করবে। এই সেটেলমেন্ট ওরা কিভাবে ক্যালকুলেট করলো? এই সেটেলমেন্টটা ক্যালকুলেট করলো এভাবে যে আপনি কে এখন 52 উইকস পে করবে, ওরা 52 উইকস আপনাকে এখন পে করবে। 52 উইকস ওরা কিভাবে ক্যালকুলেট করলো? ওদের যে স্ট্যাচুটারি যে ওদের স্কেজুল লস অফ ইউজ আছে যে 52 উইকস হইলে $650 করে আমি এত টাকা পে করব। তাহলে কি হলো যে এখন আমার ক্লায়েন্টকে ওয়ার্কার্স কম পে করছে হচ্ছে $120,000 মেডিকেল অ্যান্ড ইনডেমনিটি সাইডে। আমি এখন যদি কেসটা সেটেল করতে চাই, আমি এখন কেসটা সেটেল করবো হচ্ছে $200,000। এখন ওয়ার্কার্স কম বলবে যে তোমার ক্লায়েন্ট তো $120,000 পাইছে, আমরা পে করছি, এখন আমাদের $120,000 পে করো সেটেলমেন্ট থেকে। তাহলে কি হলো? আমার ক্লায়েন্ট কিন্তু অনেক কম টাকা পাচ্ছে, কারণ তার ওয়ার্কার্স কম অ্যাটর্নি অলরেডি কেসটা সেটেল করে ফেলছে। ওর ওয়ার্কার্স কম অ্যাটর্নিটা কেসটা সেটেল করে ফেলছে। এখন ওরা যাই সেটেল করে, ওয়ার্কার্স কম যাই পে করছে, এখন ওদের হচ্ছে স্ট্যাচুটারি রাইট এটা, এখন আমাদের এই পুরো টাকাটা ওদের পে করতে হবে। হ্যাঁ আমরা তো নেগোশিয়েট করবো ওয়ার্কার্স কম ক্যারিয়ার সাথে যে তোমরা 1/3 রিডাকশন নাও, স্ট্যাচুটারি রিডাকশন নাও, কেলিজ অ্যান্ড বার্নস এর আন্ডারে যে তোমরা 1/3 ডিসকাউন্ট দাও, বাট স্টিল $80,000 তোমার পে করতে হবে। এখন আমি বলি তারা যদি ওয়ার্কার্স কম এটা সেটেলমেন্ট না করতো, তখন তাহলে কি হতো? আমি $200,000 কেসটা সেটেল করতাম, আমার ক্লায়েন্ট ঠিকই $130,000 পেত। তারপরে কেস ওয়ার্কার্স কম অ্যাটর্নিটা কেসটা সেটেল করলো,
তাহলে কি হলো, কেস তো আমার কেস অলরেডি সেটেলড, তো ওয়ার্কার্স কম্প তো এখন আমার কাছে বলতে পারবে যে তোমার টাকাটা ফেরত দাও। So আমি বলবো যে আপনাদের যদি ওয়ার্কার্স কম অ্যাটর্নি আর পার্সোনাল ইনজুরি অ্যাটর্নি যদি ডিফারেন্ট থাকে, আপনাদের ডেফিনেটলি ওয়ার্কার্স কম অ্যাটর্নিকে বলবেন যে আমার কেস তোমরা সেটেলমেন্ট করবে না আনলেস আমার পার্সোনাল ইনজুরি কেস সেটেল হোক। এখানে একটা জিনিস আছে, যদি এটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতো প্রথম 50,000 আমার পে করতে হয় না, কিন্তু যদি এই যে স্নো পড়তে গিয়ে যে পড়ে গিয়ে যে ব্যথা পেলো, এখন কিন্তু আমার পুরো 120,000ই আমার পে করতে হচ্ছে। যদি এটা গাড়ি অ্যাক্সিডেন্ট হতো তাহলে আমার এটা $70,000 আমার হচ্ছে পে ব্যাক করতে হইতো, $50,000 একটা ডিসকাউন্ট। এই হচ্ছে টুকিটাকি ডিফারেন্স বিটুইন ওয়ার্কার্স কম্প কেস এন্ড পার্সোনাল ইনজুরি কেস। তো এক্ষেত্রে আমরা যদি কনস্ট্রাকশন অ্যাক্সিডেন্টের শিকার যদি কেউ হয়, তাহলে প্রথমেই 24 ঘন্টার মধ্যে বা কত ঘন্টার মধ্যে একজন ব্যক্তির কি কি পদক্ষেপ নেওয়া উচিত, এই পরামর্শটা আপনার কাছে চাই। অফকোর্স এভিডেন্স, আমাদের এভিডেন্স গুলো অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। যে ওইখানে যদি আমার কোনো একটা কলিগ থাকে, কলিগের সাথে তাড়াতাড়ি কথা বলা, যে কলিগ আমি তো কি ব্যথাটা পাইলাম, আমাকে একটু হেল্প করো, ফিউচারে যদি তোমাকে যদি কোনো জবাববন্দি দিতে হয়। সাথে সাথে হচ্ছে অ্যাম্বুলেন্স দিয়ে হচ্ছে ইমার্জেন্সিতে যাওয়া। তাহলে আমার কি হলো, একটা ডকুমেন্ট থাকলো যে আমার ক্লায়েন্ট সেদিন পড়ছে আর এই ব্যথাগুলো পাইছে। কারণ কনস্ট্রাকশন কেসগুলো যদি আমি আজকে পড়লাম, আমি যদি এক সপ্তাহ পর গেলাম ইমার্জেন্সিতে, তখন কিন্তু আমার একটা ডিফিকাল্ট হয়ে যাবে যে তোমার ক্লায়েন্ট তো ওইভাবে ব্যথাই পায় নাই। সেম উইথ এনি আদার কেস, ফর এক্সাম্পল মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট কেস, স্লিপ অ্যান্ড ফল কেস, কনস্ট্রাকশন কেসেস, সব কেসে তো আপনাদের অ্যাম্বুলেন্স দিয়ে আপনাদের ইমার্জেন্সিতে যাওয়া হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আপনারা ওইরকম ব্যথা পেয়ে থাকেন। ছবি, যে কোনো রকমের ছবি, যে এখন আমি একটা ইকুইপমেন্ট দিয়ে কাজ করতেছিলাম, ওই ইকুইপমেন্টে দিয়ে আমি ব্যথাটা পাইছি। এখন যদি মালিক তো জেনে গেল যে হ্যাঁ আমার তো কাজ করতে গিয়ে সে তো ব্যথা পাইছে, এখন আমি কি করব, ইকুইপমেন্টটা আমি ফালাই দিব। তাহলে কি হলো, আমার ইকুইপমেন্টে কিন্তু আর নাই। হ্যাঁ, তাই ইকুইপমেন্ট আমি আর কোনো সময় পাবো না খুঁজে, কারণ ইকুইপমেন্টে নাই। কিন্তু সে যদি তার ফ্রেন্ডকে যদি বা তার কলিগকে যদি বলে তুমি একটু ছবি তুলো যে ইকুইপমেন্টে আমি ব্যথা পেলাম, সেই ছবিগুলো যদি আমাদের কাছে থাকে তাহলে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইজিয়ার আমাদের কেসটা জিতা। সে ফটোস, ভিডিওস, মেডিকেল রেকর্ডস, তারপর হচ্ছে আপনার যদি যে কোনো একটা কলিগকে যদি বলে যে তুমি একটু জবানবন্দি দিও, এগুলো এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি, কারণ একটা ব্যথা পাওয়ার পর তো আপনাদের বেশি কিছু করা থাকে না, কারণ আপনারা অনেক পেইনে থাকেন ওই ক্ষেত্রে। তো পেইন ক্ষেত্রে যদি আপনি পেইনে থাকেন তাহলে আপনার মেডিকেল রেকর্ডটি আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে ফার্স্ট 24 আওয়ার্সে। কিন্তু আমরা যদি এখন কনস্ট্রাকশনের কেস থেকে যদি আমরা একটু ঘুরে যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট কেসে চলে যাই, তখন কিন্তু আমি বলবো যে 24 আওয়ার্সের মধ্যে একটা পুলিশ রিপোর্ট ফাইল করা ইজ অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। কারণ কি, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি যদি একটা পুলিশ রিপোর্ট যদি আপনারা ফাইল না করেন, তখন কিন্তু ওরা কোনো বেনিফিটস পে করতে চায় না। স্পেশালি যদি একটা হিট অ্যান্ড রান কেস হয়, যে আপনাকে গাড়ি দিয়ে কেউ হিট করলো, তারপর সে ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। হ্যাঁ, রাইট। ওই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা MV-104 যেটা আমরা ফর্ম বলি, ওইটা কিন্তু ফাইল করা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এখন আমাদের নিউ ইয়র্ক সিটিতে আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের পুলিশ আসে না যদি অনেক বেশি বড় ইনজুরি না হয়। ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা পুলিশ স্টেশন যাই। পুলিশ স্টেশন যে আমি নিজে একটা ক্লেম, একটা রিপোর্ট একটা ফাইল করি, একটা ডকুমেন্ট দেবে MV-104টা আমি সুন্দর মতো ফিল আউট করলাম। আর যদি ওই প্লেট নাম্বার যদি থাকে তাহলে তো ব্রিলিয়েন্ট। আর যদি ওই গাড়ি যে আপনাকে হিট করছে ওই প্লেট নাম্বার যদি না থাকে, তখন কিন্তু আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে আমাদের MV অ্যাক্টের এগেইনস্ট আমাদের একটা ক্লেম করতে হয়, যদি আপনার পার্সোনাল যদি ইন্স্যুরেন্স যদি না থাকে। আর মোটর ভেহিকল অ্যাক্সিডেন্ট ইন্ডেমনিফিকেশন কর্পোরেশন আন্ডারে অনলি হচ্ছে $25,000 হচ্ছে পলিসি লিমিটস, এর থেকে বেশি আপনারা পে করবে না ওরা। আমরা তো এতক্ষণ কনস্ট্রাকশনের কথা বললাম, আমরা কি একটু গাড়ি নিয়ে কথা বলবো? গাড়ির আগে একটু স্লিপ অ্যান্ড ফল নিয়ে একটু কথা বলি, যে স্লিপ অ্যান্ড ফলের যে মামলা, এটা আসলে এটা বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে যে কোন পরিস্থিতিতে প্রপার্টি ওনার আইনগতভাবে দায়ী থাকেন, এবং প্রিমিসেস লায়াবিলিটি মামলায় নেগলিজেন্সটা কিভাবে প্রমাণ করা যায়, এইটু যদি একটু আলোচনা করেন। হ্যাঁ, আমি এই ফার্স্ট স্টেপ বাই স্টেপ তাহলে বলি। হ্যাঁ, আপনাদের যে ডিফেন্ডেন্ট যার বিরুদ্ধে আমাদের কেস, সে ওনার, তার এনাফ কন্ট্রোল আছে ওভার দ্য প্রেমিসেস যেখানে আপনি পড়ে গেলেন। এখানে একটা ডিফেক্ট কন্ডিশন ছিল, আর এই ডিফেক্ট কন্ডিশনটার সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট আমাদের যেটা প্রুফ করতে হয়, সেটা হচ্ছে ডিফেন্ডেন্টের বা ওই বাদীর, ওই পার্টির
নোটিস ছিল এই ডিফেক্টটা, এখন অ্যাকচুয়াল নোটিসও না হলেও চলবে, যে আমি আমি জানি যে আমি নিজের চোখে দেখছে, সে দেখে সে নিজেই জানে জিনিসটা না। আমরা যদি কনস্ট্রাকটিভ নোটিসও যদি আমরা প্রুফ করতে পারি, কনস্ট্রাকটিভ নোটিস যে আমি সামহাউ প্রুফ করলাম যে তোমার জানা উচিত ছিল। ফর এক্সাম্পল একটা কলা পরে আছে হচ্ছে একটা গ্রোসারি স্টোরে। এখন কি হয়েছে, গলাটা যদি এখন গ্রোসারি স্টোরে পরে থাকে, ওখানে আমাদের একটা ক্লায়েন্ট স্লিপ করে পড়ে গিয়ে ব্যথা পেলো। কলাটা যদি 1 মিনিট আগে কেউ ফালাই দিয়ে চলে যায় আর আমার ক্লায়েন্ট যদি এখানে স্লিপ করে পড়ে যায়, ভিন্ন কেস। আর এই কলাটা যদি 1 ঘন্টা ধরে যদি ওখানে পড়ে থাকে, তাহলে অন্যরকম হয়ে যায়, ভিন্ন কেস। প্রায় 1 মিনিট যদি পড়ে থাকে, তখন কিন্তু আমি অ্যাকচুয়াল নোটিসও প্রুফ করতে পারবো না, কনস্ট্রাকটিভ নোটিস আমি প্রুফ করতে পারবো না। কিন্তু সেই কলাটা যদি 1 ঘন্টা ধরে যদি ওখানে পড়ে থাকে, তখন কিন্তু আমি কনস্ট্রাকটিভ নোটিস আমি প্রুফ করতে পারবো। কিভাবে কনস্ট্রাকটিভ নোটিস প্রুফ করব? যে তোমার ওইখানে তোমার এমপ্লয়ি ওই দিক দিয়ে যাওয়া আসা করতেছে, তোমার এমপ্লয়িটা সরানো উচিত ছিল, এই জিনিসটা 2 ঘন্টা ধরে পড়েছিল, তোমার এটা রিমুভ করা উচিত ছিল। তোমাদের ক্লিনার যে আছে, ক্লিনারের ওই জায়গাটা তোমার যাওয়া উচিত ছিল, যে ওখানে ক্লিন করা উচিত ছিল, কারণ এটা 2 ঘন্টা ধরে পড়ে আছে। তো 1 মিনিট আর 1 ঘন্টার মধ্যে ফার ডিফারেন্স। যদি অল্প সময়ের মধ্যে যদি জিনিসটা হয়, তখন আমাদের কনস্ট্রাকটিভ নোটিসটা প্রুফ করা খুবই ডিফিকাল্ট। আর যদি এটা অনেক সময় ধরে এখানে যদি পড়ে থাকে, তখন আমাদের প্রুফ করাটা অনেক ইজিয়ার। আর কি হতে পারে? অফকোর্স, যে যদি কলার জন্য যদি আমি কলাটা যদি স্লিপ খেয়ে যদি আমি না পড়ি, তাহলে তো আমার কোনো কেস নাই। সো অফকোর্স যে আমার যে নেগলিজেন্সটা আছে, ওইটার সাথে আমার অফকোর্স আমার ইনজুরিতে একটা রিলেশন থাকতেই হবে, রাইট? এখানে একটা ডিফেন্ডেন্ট, মানে ওই পক্ষ বলবে যে একটা কলা পড়ে আছে গ্রোসারিতে, এটা তো তোমার দেখা উচিত ছিল, ওপেন অবভিয়াস। এটা একটা ডিফেন্স ওদের, এটা ওরা 100% আর্গুমেন্ট করবে। আরো কিছু হচ্ছে ওদের ডিফেন্স আছে, যে ওরা টিপিক্যালি ওরা আর্গিউ করে, সেটা হচ্ছে the condition was too trivial. So for example, একটা যদি কোনো একটা বাচ্চা খেলনা একটা ফালা দিয়ে চলে গেছে একটা সুপার মার্কেটে, ওইখানে আমি পড়ে গিয়ে আমি ব্যথা পেলাম। সে এত ছোট একটা খেলনার উপরে তুমি কিভাবে পড়লা, এটা একটা আর্গুমেন্ট করবে ওরা আর্গুমেন্ট করবে যে ফার্স্ট থিং যে আমার এটা 1 মিনিট ধরে ছিল, 5 মিনিট ধরে ছিল, 5 মিনিটের মধ্যে আমি কিভাবে জিনিসটা আমি খেলনাটা সরাতাম, বা আমি কলাটা আমি কিভাবে ওখান থেকে সরাতাম, কারণ সময়টা। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি পড়ে গেলাম, কিন্তু আমি জানি না আমি কিসে পড়ছি। আমি যদি আইডেন্টিফাই না করতে পারি, তাহলে কিন্তু আমার কেস ডিসমিসড। আমার একটা কেস আমি এখন ফাইট করতেছি, আরেকটা কেস আমি বলি। সেটা হচ্ছে আমার একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ আমার ক্লায়েন্ট বের হচ্ছিল, তখন ওই যে খুলতে গিয়ে কিছুতে সে একটা ট্রিপ করে রেলিং দিয়ে উপর দিয়ে পড়ে গেছে। এখন আমার ক্লায়েন্ট বলতে পারতেছে না যে ও কিসের উপরে ট্রিপ করছে। এখন তো ডিফেন্স অ্যাটর্নিরা পাগল হয়ে গেছে যে থানা আমি এখন মোশন ফাইল করবো, এটা ফাইল করবো, সেটা ফাইল করবো। তোমার ক্লায়েন্ট তো আইডেন্টিফাই করতে পারছে না কিসে পড়ছে। এটা কিন্তু আমার একটা খুবই একটা নেগেটিভ সাইড আমার কেসে। আপনারা যেখানে আপনারা যে জিনিসটাতে আপনারা পড়ছেন, সেই জিনিসটা আপনারা অবশ্যই আইডেন্টিফাই করতে হবে, ছবি তুলতে হবে, ভিডিও করতে হবে, যে আমি এই যে জিনিসটাতে আমি পড়ে গেলাম। আপনি যদি এটা আইডেন্টিফাই না করতে পারেন, তাহলে কিন্তু আমার কেসের মতো খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমার জিতা। এই পথে এখন আমার কেসের ভ্যালু যদি থাকতো 100,000, এখন ওরা আমার অফার করতেছে হচ্ছে 30,000, তা আমার এখন হয়তো বা এটা $50,000 সেটেল হয়ে যাবে। কিসে আপনার পড়ছেন সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের এখানে আমরা বলি যে আমাদের স্লিপ এন্ড ফল কেসে আমাদের এভিডেন্স গুলো আমরা কি রাখতে পারি? সেম এভিডেন্স গুলো সেম, সার্ভেলেন্স ভিডিও, ফটোগ্রাফস, ইনসিডেন্ট রিপোর্ট। আপনারা যদি গ্রোসারিতে পড়েন বা সুপার মার্কেটে পড়েন, এখানে কিন্তু ইনসিডেন্ট রিপোর্ট করাটা ইজিয়ার একটা কনস্ট্রাকশন কেসের কম্পেয়ার করলে, তাই না? একটা কনস্ট্রাকশন কেসে আপনি কাকে রিপোর্টটা করতেছেন, সে আপনার সুপারভাইজারকে রিপোর্ট করতেছেন, প্রবলি একটা টেক্সট মেসেজে বা একটা ফোন কলে। কিন্তু একটা গ্রোসারি স্টোর, একটা সুপার মার্কেট, ওদের কাছে কিন্তু একটা ইনসিডেন্ট রিপোর্ট করা যায়। তো আপনারা হইতে পারে যে হ্যাঁ আমার অনেক ব্যথা করছে, আমি অ্যাম্বুলেন্সের কাছে যাবো, আচ্ছা ঠিক আছে তুমি অ্যাম্বুলেন্সে ইমার্জেন্সিতে যাও, বাট দ্যাটস ফাইন। ইমার্জেন্সি থেকে এসে তাও একটা ইনসিডেন্ট রিপোর্ট করো। ইনসিডেন্ট রিপোর্টটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমরা যখন আর্গুমেন্ট করি, আমরা কি চাই ওদের কাছ থেকে? আমরা চাই হচ্ছে ক্লিনিং লগ, মেইনটেনেন্স রেকর্ডস। আমাদের যদি একটা স্নো অ্যান্ড আইসে যদি পড়ে গিয়ে কেউ ব্যথা পায়, ওয়েদার রেকর্ড। আমাদের একটা এক্সপার্ট আমরা হায়ার করবো,
এক্সপার্ট টেস্টিমনি আমরা নিব যে তোমরা কি মনে করো যে এটা তোমার কেন এখানে হয়েছে। এখন স্লিপ অ্যান্ড ফল কেসেসে আমি বলবো যে একটা ডক্ট্রিন আছে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্টর্ম ইন প্রগ্রেস। স্টর্ম ইন প্রগ্রেস মানে স্নো যদি কন্টিনিউসলি যদি পড়তে থাকে, ওই ক্ষেত্রে যদি আপনার উপরে গিয়ে যদি কেউ ব্যথা পান, তখন ডিফেন্স আর্গুমেন্ট করবে যে এখানে তো স্টর্ম পড়তেছিল, আইস স্টর্ম হচ্ছিল, ওইখানে তো আমরা বের হয়ে এটা স্নো পরিষ্কার করবো না। কিন্তু আমরা যদি আবার প্রুভ করতে পারি যে স্নোর মাঝখানেও তারা গিয়ে স্নোটা পরিষ্কার করতে চাইছে কিন্তু এটাকে ওয়ার্স করছে, তখন আমি আবার এটা জিতে যাব। এই ক্ষেত্রে সবকিছুতে আমাদের মেডিকেল রেকর্ডস, আমাদের টেস্টিমনি, ফটোগ্রাফস, ভিডিওস, ইনসিডেন্ট রিপোর্ট, তার আমরা যখন নেই, যখন আমাদের কাছে কেসটা যখন আমরা যখন এভিডেন্স নেওয়া শুরু করি, তখন সেটা আমাদের ব্যাপার। ওইটা আমরা তখন মেইনটেনেন্স রেকর্ডস, প্রায়ার ইনসিডেন্ট রিপোর্ট, কারা কারা এমপ্লয় ওইখানে ছিল, সবগুলো এমপ্লয় ডেপোজিশনস, এগুলো তো আমরা করবো। কিন্তু আপনাদের হচ্ছে কিসের উপরে আপনাকে পড়ে গিয়ে ব্যথা পেলেন সেই জিনিসটা আইডেন্টিফাই করা। আপনারা যদি আইডেন্টিফাই না করেন, আমার কিন্তু কোনো কেস নাই। অনেক ধন্যবাদ। স্লিপ অ্যান্ড ফল নিয়ে কথা বলেছি, আমরা একটু গাড়ির দুর্ঘটনা নিয়ে কথা বলতে চাই। হাতে খুব একটা বেশি সময় নেই, 2 মিনিটের মধ্যে কোন বিষয়টিকে আপনি খুব গুরুত্বপূর্ণ মনে করেন এবং সেটা নিয়ে যদি একটু কথা বলেন। আমি একটা টিপস দিই। হ্যাঁ, ওয়ার্কার্স কম্প নিয়ে একটু বলি। আমরা জানি আমি একটা মালিক, আমার একটা কনস্ট্রাকশন কোম্পানি আছে, আমি এখন কনস্ট্রাকশন কোম্পানি ওন করি। আমি একটা ওয়ার্কার্স কম্প আমি কিনলাম, কারণ আপনি যদি একটা কনস্ট্রাকশন কোম্পানি যদি যে কোনো রকমের এমপ্লয় আপনি যদি একটা কিছু ওন করেন, আপনার কিন্তু ওয়ার্কার্স কম্প ইন্স্যুরেন্স লাগবে। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার নিজের জন্য ইন্স্যুরেন্স কিনবেন ওয়ার্কার্স কম্প থেকে। আমার একটা ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্ট বলতেছে যে আমি নিজে পড়ে গেছি হচ্ছে আরেকজন বাসায় কাজ করতে গিয়ে ল্যাডার থেকে, আমার ওয়ার্কার্স কম্প আছে, আমার জন্য ওয়ার্কার্স কম্প অ্যাপ্লাই করো। আমি যখন রিসার্চ করে দেখলাম তার ঠিকই ওয়ার্কার্স কম্প আছে, তার এমপ্লয় যদি ব্যথা পেত, তার এমপ্লয়কে ঠিকই ওয়ার্কার্স কম্প পে করতো। কিন্তু আমার যে ক্লায়েন্ট, যে মালিক কর্পোরেশনটার, তার কোনো বেনিফিটস নাই, কারণ সে একটা এক্সট্রা কভারেজ নেয় নাই। সো সেম, আমরা যখন গাড়ির কভারেজ নেই যে আমাকে ফুল কভারেজ দাও, তাই না? সেম ওয়ার্কার্স কম্পে যখন আমরা ইন্স্যুরেন্স কিনবো, তখন আমরা বলবো যে আমি অ্যাজ এ মালিক আমাকেও কভার করো। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ কি আপনাদের এমপ্লয়, কারণ অনেক মানুষ হয়তো বা জানেই না যে তার নিজের জন্য যে ওয়ার্কার্স কম্প কিনা যায়। অফকোর্স আপনার কিনা যায়, আপনি যদি আপনার এমপ্লয়ীদের জন্য কিনেন, এন্ড অফকোর্স আপনাদের জন্য কিনেন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি থানান রিজভী। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈর্ঘ্যে বাধা, সময় সীমানা টপ কোনো কঠিন থেকে অনুষ্ঠানে শেষ করতে হচ্ছে। হয়তো হাতে সময় থাকলে গাড়ির অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা বিস্তারিত কথা বলতাম, কারণ অনেকগুলো প্রশ্নই আমার কাছে ছিল যেটি নিয়ে আমরা প্রশ্ন করতে পারতাম এবং সচেতন করতে পারতাম। 2 মিনিটে আসলে গাড়ির মতো অ্যাক্সিডেন্টের মতো যেটা প্রতিনিয়তই ঘটে থাকে সেটি নিয়ে আলোচনা করা কঠিন ব্যাপার। তো আপনার যেটুকুন আমরা আলোচনা করেছি, বিশেষ করে আমরা নির্মাণস্থলে যে দুর্ঘটনা ঘটে যে কোনো কারণেই ঘটুক না কেন, বা ফল অ্যান্ড স্লিপ অ্যান্ড ফল যেটাই আমরা বলি, যেভাবেই হোক না কেন, যদি করে থাকি সেক্ষেত্রেও কী ধরনের কম্পেনসেশন পেতে পারি, আইনি অধিকার আমাদের কিভাবে কার্যকরী করতে পারি এবং মামলায় কিভাবে জিততে পারি, বিস্তারিত আপনি আলোচনা করেছেন। আপনার এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছি। কনস্ট্রাকশন অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলেছি, স্লিপ অ্যান্ড ফল নিয়ে কথা বলেছি, গাড়ির অ্যাক্সিডেন্ট নিয়ে এই আলোচনার মধ্যে দিয়ে হয়তো উদাহরণ হিসেবে এসেছে। সব কিছু আলোচনায় আশা করি আজকে আপনাদের যথেষ্ট ভালো লেগেছে এবং আজকের আলোচক সবশেষে যে টিপসটি দিয়েছে নিশ্চয়ই সেটি আমরা মনে রেখে যদি চলি, তাহলে এই ধরনের দুর্ঘটনা যদি ঘটতেই পারে, কারণ প্রকৃতি বা নিয়তির কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, অবহেলার কারণেই হোক, আমরা হয়তো কখনো কখনো এই ধরনের দুর্ঘটনার শিকার হই। কিন্তু আমার অধিকারটা কি আছে, সেই অধিকারটি যাতে আমরা বুঝে নিতে পারি, মামলা করলে সেই মামলায় কিভাবে আমরা জিততে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আশা করি আজকের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TBN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।